চীন সফরের দ্বিতীয় দিনে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক, গুরুত্ব পাবে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু। 5 বছর পর রাশিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মস্কোয় লাল গালিচা সম্বর্ধনা। পুতিনের সঙ্গে করলেন নৈশভোজ। আজ দুই নেতার রুদ্ধতার বৈঠক। বাংলাদেশ চীন মিলে আত্রাই নদীতে বাদ দেওয়ার মিথ্যা অভিযোগ মমতার। আপত্তিতে আলোর মুখ দেখছে না তিস্তা গঙ্গা চুক্তি। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আগে আবারও কঠোর অবস্থান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। নানা কর্মসূচিতে ঠাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের দ্বিতীয় দিন। বেইজিংয়ে স্থানীয় সময় সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন। এরপর স্থানীয় সময় সকাল 11টায় বেইজিংয়ের শাংরি-লা সার্কেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীরাই অংশ নেবেন। বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে চীনের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স 14তম জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মস্কোর ভনুকোভো বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী। এই সময় মোদীকে দেয়া হয় লাল গালিচা সম্বর্ধনা ও গান স্যালুট। পরে পুতিনের বাসভবনে নৈশভোজ করেন দুই নেতা। আজ রুদ্ধতার বৈঠকে বসবেন মোদী এবং পুতিন। আলোচনা হতে পারে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে। প্রায় 5 বছর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মস্কোর কাছে ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করে মোদীকে বহনকারী বিমান। বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার। পরে একই গাড়িতে মোদী ও মান্টুরভ পৌঁছান মস্কোর হোটেলে। সেখান থেকে পুতিনের সরকারি বাসভবনে যান ভারতের প্রধানমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানান রুশ প্রেসিডেন্ট। পরে দুই নেতা অংশ নেন নৈশভোজে। এ সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় ও রুশ গণমাধ্যম। মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে বসবেন মোদী পুতিন। বৈঠকে রাশিয়া ও ভারতের মধ্যে ঐতিহ্যগত মিত্রতার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দ্বিপক্ষীয় বিষয় তো বটেই, সমসাময়িক নানা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও দুই নেতার মধ্যে কথা হবে। ঐতিহাসিকভাবে রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে ভারতের। যদিও অর্থনৈতিক সহ নানা কারণে যুক্তরাষ্ট্রেরও সম্পর্ক জোরদারে মনোযোগী নয়াদিল্লি। মোদীর শেষ রাশিয়া সফর ছিল 2019 সালে। এবারের দুদিনের সফর শেষে রাশিয়া থেকে অস্ট্রিয়ায় যাবেন তিনি। এর একদিন পর ফিরবেন ভারতে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশ চীন মিলে আত্রাই নদীতে বাদ দেওয়ার মিথ্যা অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আপত্তিতে আলোর মুখ দেখছে না তিস্তা চুক্তি। এবার গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আগে আবারও কঠোর অবস্থান জানালেন তিনি। সোমবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে নিজের অবস্থানও পরিষ্কার করেন মমতা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2011 থেকে 2024 তিস্তা চুক্তি নিয়ে যে নিজের অবস্থান থেকে এক চুলো নড়েননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আবারও পরিষ্কার করলেন। শুধু তাই নয়, মমতার তীর এবার বাংলাদেশ চীন বন্ধুত্ব নিয়েও। বলেন, পশ্চিমবঙ্গকে না জানিয়ে আত্রাই নদীর ওপর বাংলাদেশ চীন যৌথভাবে বাঁধ দিয়েছে। এতে জলপাইগুড়ি জেলার মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন। আত্রাই নদীর ওপর যে বাঁধটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে,
সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে হঠাৎ করেই বন্যা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। সোমবার পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যটির প্রশাসনিক বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর সময় মমতা আবারও অভিযোগ করে বলেন, রাজ্য সরকারকে না জানিয়েই ফারাক্কার জল বন্টন চুক্তি পুনর্নবায়ন করা হবে। কেন্দ্রের বিরুদ্ধে গঙ্গার পানি বন্টন চুক্তির সময় শর্ত হিসেবে 700 কোটি টাকার ড্রেজিংয়ের বকেয়া টাকা না পাওয়ারও কথা জানান মমতা। আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফারাক্কা চুক্তি রিনিউ করবে, আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না। খুব আনফরচুনেট। যাই হোক, আবার বলছে তিস্তার জলও দিল, তিস্তায় জল আছে তাই দেবে। 2011 সালে বাংলাদেশের ন্যায্য অধিকার তিস্তার পানি বন্টন চুক্তির চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই তিস্তা চুক্তির মুখ দেখেনি বাংলাদেশ। এরপর 13 বছরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান বদল করেননি তিনি। এবার 1996 সালে হওয়া ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের বিরুদ্ধে ক্রমশ সুর চওড়া করতে শুরু করেছেন মমতা। 2026 সালের ডিসেম্বর মাসেই 30 বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। তবে মমতাকে না জানিয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার কিছু করছে না বলেও সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়। সেখানে বলা হয়, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের সব কমিটিতেই মমতা প্রশাসনের সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে নিজেদের মতামত এরই মধ্যে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করেছে। মাল্টি সুপার হসপিটালগুলো আমরা সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আজকে প্রায় 42টা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোনো পদক্ষেপেই যেন সন্তুষ্ট করতে পারছে না ডেমোক্র্যাটদের। বারবার ঘুরে ফিরে একই প্রশ্ন উঠছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে মোকাবেলা করতে আদৌ সক্ষম কিনা তিনি। এদিকে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের এক বৈঠকে বাইডেনের প্রার্থিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতা। সন্দেহ জেগেছে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়েও। সমালোচনা যেন পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পের বিপরীতে নড়বড়ে উপস্থাপনার পর চিন্তার ভাঁজ পড়েছে ডেমোক্র্যাটদের কপালে। এরপর নিজের সাফাই গেয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেও সন্তুষ্ট করতে পারেননি নিজ দলকে। প্রশ্ন উঠেছে, জো বাইডেন আগাম প্রেসিডেন্ট হিসেবে আদৌ যোগ্য কিনা। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমান প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে সরানোর লাভ ক্ষতি বিবেচনা করছে ডেমোক্র্যাটরা। স্থানীয় সময় রোববার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হাকিম জেফ্রিস ডেমোক্র্যাট আইন প্রণেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন। একটি সূত্রের বরাতে জানা যায়, সেই বৈঠকে বাইডেনের প্রার্থিতা নিয়েও আলোচনা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বৈঠকে থাকা অন্তত 4 সদস্য বলেছেন তারা মনে করেন বাইডেনের উচিত নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানো। এছাড়া বৈঠকে উপস্থিত অন্তত 3 জন বাইডেনের প্রার্থিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গেল সপ্তাহে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতাও একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রার্থিতা থাকা বা না থাকার বিষয়টি নিয়ে লাভ ক্ষতি বিবেচনার কথা জানিয়েছেন। ডেমোক্র্যাটদের একাংশ বলছে, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বাইডেন যদি ট্রাম্পের মোকাবিলা করে তবে দল হারবে। আরেক অংশ মনে করেন, বাইডেনের পরিবর্তে যাকে আনা হবে তিনি কেমন করবেন সে বিষয়টিও অজানা। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের বিপরীতে বিতর্কে হারের পর বাইডেনকে প্রার্থিতা থেকে সরিয়ে দেওয়া হয়তো সাময়িক স্বস্তি আনবে। তবে এই সিদ্ধান্ত কতটা সুফল বয়ে আনবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে দলের মধ্যে। ডেমোক্র্যাটদের মধ্যে বাইডেনের সমালোচক তো বটেই, তার সমর্থকেরাও উদ্বিগ্ন যে তার বয়স সংক্রান্ত যে জটিলতাগুলো দেখা দিচ্ছে সেগুলো কাটিয়ে ওঠা সত্যিই কঠিন। অন্তরা সেন, সময় সংবাদ। জাপান এবং ফিলিপিন্স সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। এই সামরিক প্রতিরক্ষা চুক্তি দুই দেশের সম্পর্কের মধ্যে সূচনা করেছে নতুন সম্ভাবনার। সোমবার দেশ দুটি তাদের সামরিক বাহিনীকে একে অপরের দেশের মাটিতে অবস্থান করার ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের সংকটের ক্ষেত্রে এই চুক্তি ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক প্রশিক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহন এবং বাহিনী যাতায়াতের ক্ষেত্রে এই চুক্তি সহায়ক হবে। দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে যুক্তরাষ্ট্রের তৃতীয় মিত্র জাপান এবং ফিলিপিন্স এই চুক্তির মধ্য দিয়ে কঠোর পদক্ষেপ নিল।
অস্ট্রেলিয়ার পর্যটন শহর হিসেবে খ্যাত এলিস স্প্রিংয়ে 3 রাতের কারফিউ জারি করা হয়েছে। পুলিশের উপর হামলা ও সহিংসতার জেরে সোমবার থেকে এই কারফিউ দেওয়া হয়েছে। নতুন আইন অনুসারে দেশটির পুলিশ কমিশনার যে কোনো সহিংসতায় লকডাউন আরোপ করার ক্ষমতা রাখেন। প্রয়োজনে সরকারকে এর মেয়াদ বাড়াতে বলতেও পারবেন তিনি। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ছোট শহর অ্যালিস স্প্রিংয়ে সোমবার থেকে আগামী 3 দিন রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। মার্চ থেকে শুরু করে গত কয়েক মাসে, বিশেষ করে গত 4 দিনের একাধিক সহিংসতায় নাগরিকদের মনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় নর্দার্ন টেরিটরি পুলিশ কমিশনার মাইকেল মার্ফি কারফিউ ঘোষণা করেন। তিনি জানান, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। স্থানীয়দের সহিংসতা থেকে নিরাপদে রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি শান্ত না হলে সরকারকে অনুরোধ করে কারফিউ বাড়ানোর দাবিও জানানো হবে। গত 3 মাসে অস্ট্রেলিয়ার মরুভূমি বেষ্টিত ছোট শহর অ্যালিস স্প্রিংয়ে মধ্যবয়স্ক নাগরিকদের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষ ঘটে। পরবর্তীতে দাঙ্গা পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় পুলিশের সাথে নাগরিকদের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ হয়। গত রবিবার ছুটিতে থাকা অন্তত 4 জন পুলিশকে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে আহত করে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগেই সরকারের মধ্যস্থতায় পুলিশ কমিশনার রাত্রিকালীন কারফিউ জারি করে। পুলিশ জানায়, সন্ধ্যার পর থেকে এই অঞ্চলের যুব সমাজ অতিরিক্ত মদ্যপান করে নানা রকম অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। গত মার্চ মাসে অ্যালিস স্প্রিংয়ে প্রায় 150 জন নাগরিকের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরে নির্দিষ্ট বয়সী যুবকদের জন্য 2 সপ্তাহের কারফিউ ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ দেশ। এখানে স্থানীয় ও তৎকালীন সরকারের মধ্যে দাঙ্গা দমাতে সর্বশেষ এ ধরনের কারফিউ জারি করা হতো 100 বছর পূর্বে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের দীর্ঘস্থায়ী ধর্মঘট বন্ধের আহ্বান জানিয়ে সিউলের রাস্তায় বিক্ষোভ করেছেন শত শত রোগী। অবিলম্বে ডাক্তারদের কাজে ফিরে আসারও দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনরত চিকিৎসকরা বলছেন, সরকার তাদের দাবি না মানলে আগামী সপ্তাহ থেকে হাসপাতালগুলোতে অনির্দিষ্টকালের জন্য অস্ত্রোপচার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। একদিকে চিকিৎসকদের কোটা বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট, অন্যদিকে শত শত রোগী চিকিৎসা সেবা ফিরে পাওয়ার আন্দোলনে উত্তাল দক্ষিণ কোরিয়া। রাজধানী সিউলে রোগীদের বিক্ষোভের মাধ্যমে সরকার এবং চিকিৎসক এই দুই পক্ষকে দ্রুত সমঝোতা আসার দাবি জানানো হয়। জীবনের সর্বোচ্চ ঝুঁকির মধ্যে থাকা ক্যান্সারের রোগীরাও রাস্তায় নেমে আসেন। ডাক্তারদের অবিলম্বে তাদের ওয়াকআউট বন্ধ করে কাজে ফিরে আসারও দাবি জানান আন্দোলনকারীরা। মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে এবং রোগীদের উদ্বেগ সৃষ্টি করে স্বাস্থ্যসেবার এ ধরনের সমস্যা ভবিষ্যতে যেন মুখোমুখি না হতে হয়, সেজন্য চিকিৎসা আইন সংশোধনের প্রয়োজন বলে মনে করেন আন্দোলনকারীরা। এদিকে মেডিকেলে কোটা বৃদ্ধির প্রতিবাদে গত ফেব্রুয়ারি থেকে দফায় দফায় আন্দোলন করে আসছেন সিউলের চিকিৎসকরা। তবে এবার সরকার দাবি না মানলে আগামী সপ্তাহ থেকে বেশ কয়েকটি হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য অস্ত্রোপচার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলছে। এ বিষয়ে সহযোগিতা করছে স্থানীয় পুলিশ ও বাংলাদেশ মিশন। এ ঘটনায় শোকবার্তা দিয়েছে বাংলাদেশ কাউন্সিলেট দুবাই। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেল রোববার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তাদের মরদেহ পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। বাংলাদেশ মিশন তাদের পাসপোর্ট এবং কোম্পানির নাম সংগ্রহ করেছে। আমিরাতে অবস্থানরত নিহতদের স্বজনরা মরদেহ দ্রুত দেশে পাঠাতে আবুধাবি পুলিশ ও বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। নাম্বার রেখে দিয়েছে বন্ধুদের, যেটা শেষ হলে আমরা ফোন করব। আর আমরা দেখতে চাইছি, বলছে না দেখান সম্ভব না, এখন নাইকে, এখানে নাইকে, আমরা যখন প্রয়োজন তখন রাখুন। ওদের জামা কাপড়, ওদের টুথপেস্ট, বিরাস, ওদের শনাক্ত করার জন্য সবকিছু নিয়ে আমরা আবুধাবিতে যাই। ওখানে আমি রাজুর রেফারেন্সের আমার আইডি, আমার কাগজপত্র সবকিছু জমা দিয়ে আসি এবং রাজুর সমস্ত কিছু বায়োডাটা দিয়ে আসি। সবকিছু দিয়ে আসার পরে আমরা এই অবস্থায় আছি, আমাদের আর কোনো দেখতে পারি না এখনো। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এত বাংলাদেশের মৃত্যু হয়নি বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা। আমরা যদি এভাবে অ্যাক্সিডেন্টের শিকার হই তাহলে কিন্তু আমাদের পারিবারিকভাবে আমরা
বিশাল একটা ক্ষতিগ্রস্ত হই। বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, দুর্ঘটনার পর আগুনে মরদেহগুলো পুড়ে যায়, এতে মরদেহ শনাক্তে কিছুটা সময় লেগেছে। তাদের পাসপোর্ট ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি এবং তাদের নাম, ঠিকানা, তাদের বাড়ি কোথায়, সবগুলো আমরা সব তথ্য আমরা জেনেছি এবং তাদের পরিবারের সদস্য যারা বাংলাদেশ আছে তাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হয় না, কিন্তু তাদের যারা প্রতিনিধি আছে এখানে দুবাইতে তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং এই মৃতদেহগুলো যাতে দ্রুত বাংলাদেশে পাঠানো যায় সেজন্য যা যা করণীয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। দুর্ঘটনার পর শোকবার্তা দিয়েছে বাংলাদেশ কনসুলেট। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও জনবল নিয়োগ বাড়াতে প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে কনসুলার সেবাকে আধুনিকীকরণ, ভ্রাম্যমাণ কনসুলার সেবা চালুর প্রতিশ্রুতিও দেন। সোমবার দায়িত্ব গ্রহণের সময় কুয়েতের বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন পরিকল্পনার কথা জানান রাষ্ট্রদূত। এদিন স্থানীয় সময় সকালে দূতাবাসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সে নাম্বারে যোগাযোগ করে আমাদের দূতাবাস থেকে সহযোগিতা নিতে করি। বোয়িংয়ে দুটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় প্রতারণার দায় স্বীকার করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। মার্কিন বিচার বিভাগের সঙ্গে হওয়া এক চুক্তি অনুযায়ী এখন প্রতিষ্ঠানটিকে বেশ বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। তবে এই চুক্তির কড়া সমালোচনা করে দুর্ঘটনায় নিহতদের স্বজনরা বলছেন, এর মাধ্যমে অপরাধের বিচার থেকে রেহাই পাবে বোয়িং। 2018 ও 19 সালে পৃথক দুর্ঘটনায় ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় বোয়িংয়ের দুটি উড়োজাহাজ। এতে নিহত হন 346 জন আরোহী। দীর্ঘ 5 বছর পর এই দুই দুর্ঘটনার দায় স্বীকার করল মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। On Lion Air Flight 610 and the Ethiopian Airlines Flight 302. দায় স্বীকারের পরিপ্রেক্ষিতে মার্কিন বিচার বিভাগের সঙ্গে চুক্তির আওতায় প্রতিষ্ঠানটিকে এখন বেশ বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। এ জরিমানার পরিমাণ অন্তত 24 কোটি 36 লাখ ডলার। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী বোয়িং স্বীকার করেছে ওই দুই দুর্ঘটনায় বিধ্বস্ত 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজ দুটির ফ্লাইট পরিচালনায় নেওয়া হয়েছিল প্রতারণার আশ্রয়। এএফপির খবর, জরিমানার পাশাপাশি নিরাপত্তার মানদণ্ড অর্জনে অন্তত 45 কোটি 50 লাখ ডলার বিনিয়োগ করতে হবে বোয়িংকে। হতাহতদের পরিবারকে দিতে হবে ক্ষতিপূরণও। তবে এমন খবরে আদালতের সমালোচনা করেছেন নিহতের স্বজনরা। তাদের ভাষ্য, জরিমানার চুক্তিতে রাজি হয়ে দায় স্বীকার করায় বোয়িংকে এখন আর ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। 2017 সালে প্রথমবার আকাশে উড়ে বোয়িংয়ের এই মডেলের উড়োজাহাজ দুটি। পরে 2 বছরের পৃথক দুর্ঘটনার পর 2021 সালে অপরাধমূলক প্রতারণার অভিযোগের নিষ্পত্তির বিষয়ে একমত হয় মার্কিন বিচার বিভাগ ও বোয়িং কর্তৃপক্ষ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে শেষ হলো চীনে ওয়ার্ল্ড এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কনফারেন্স। 7 জুলাই পর্দা নামে এবারের আয়োজনের। এবার শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্তর্ভুক্ত করল চীন। কল্পনা ও বাস্তব জগতের মাঝখানের রেখাকে আস্তে আস্তে মুছে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এককালের সায়েন্স ফিকশনের পাতায় পড়া রোবট কিংবা অসাধারণ বুদ্ধিসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা সবই এখন বাস্তব। যন্ত্রপাতি তৈরি, সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো জটিল সব কাজের পাশাপাশি শিক্ষা জগতেও পা রাখছে এআই। চীনের ওয়ার্ল্ড এআই কনফারেন্সে এবার দেখা মিলেছে শিক্ষাক্ষেত্রে ব্যবহারযোগ্য বিভিন্ন এআই চালিত ডিভাইসের। গ্রীষ্মের ছুটি চলায় প্রদর্শনীতে ভিড় করেন দর্শনার্থীরা। শিশু কিশোর ও বাবা মা সবাই দারুণ আগ্রহ নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন। কেউ কেউ আবার ব্যবহার করে দেখেন বিভিন্ন যন্ত্রপাতি। এই এআই স্ক্রিনটি ব্যবহার করে ফুল, ডাইনোসর, গাছ আঁকা যায়, আর আমি খুব সহজেই এই যন্ত্রটি ব্যবহার করতে পারি। 1 ঘন্টা ধরে আমার বাচ্চা ঘুরে দেখে, বাড়ি যেতেই চায় না।
পরীক্ষার খাতা পর্যালোচনা, ভুল খুঁজে বের করা, প্রশ্নের সঠিক উত্তর বের করা ছাড়াও পড়া বুঝতে এবং সংলাপ অনুশীলন করতে ব্যবহার করা যাবে এই প্রযুক্তি। চীনের প্রায় ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে এই সকল ডিভাইস, যার সরাসরি উপকার পাচ্ছে প্রায় ২০ লাখ শিক্ষার্থী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেইজিংয়ে বাংলাদেশ চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নিয়েছেন দুদেশের ব্যবসায়ীরাও। ৫ বছর পর রাশিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মস্কোয় লাল গালিচা সম্বর্ধনা। পুতিনের সঙ্গে করলেন নৈশভোজ। আজ দুই নেতার রুদ্ধতার বৈঠক। এবং বাংলাদেশ চীন মিলে আত্রাই নদীতে বাঁধ দেওয়ার মিথ্যা অভিযোগ মমতার। আপত্তিতে আলোর মুখ দেখছে না তিস্তা চুক্তি। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আগে আবারও কঠোর অবস্থান। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ তানফির আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।